ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নিলেই হবে। দেখো, আমরা আজকে পড়াশোনা করবো পার্ট 11 বুলিয়ান অ্যালজেব্রা। দেখো, দুইটা পার্ট আছে আমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টারে। তুমি থার্ড চ্যাপ্টারের নামটা যদি একটু খেয়াল করে দেখো, কিন্তু দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে কি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা মূলত ফার্স্ট পার্টে সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা হচ্ছে বলছি। সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা হচ্ছে বলছি মানে হচ্ছে কি সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কি বলো, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা, ওকে। এখন দেখো, আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু হয়েছে আমাদের ডিজিটাল ডিভাইস নিয়ে কথাবার্তা। আমরা এই বিষয়টা জানি যে সমস্ত ডিজিটাল ডিভাইস, এই বিষয়টা আমরা জানি সমস্ত ডিজিটাল ডিজিটাল ডিভাইস জিরো আর ওয়ান ইউজ করে তারপর হচ্ছে কাজ করে। এই যে জিরো আর ওয়ান ইউজ করে যে কাজ করে এইটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা। দেখো, আমাদের শিটে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অথবা সংজ্ঞা দেওয়া আছে। আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে একটু যদি কথাবার্তা বলি, আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে বীজগণিত। আর বিজ্ঞানী জর্জ বুল, বুল, এই বুল কিন্তু সার না, সেই সার হইছে বি ইউ ডাবল এল, এটা হচ্ছে বি ডাবল এল। এই বিজ্ঞানী জর্জ বুল, এই ভদ্রলোক সর্বপ্রথম হচ্ছে এই অ্যালজেব্রার পদ্ধতি উদ্ভাবন করে বিধায় তার নামানুসারে একে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এখন ব্যাপারটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি। অ্যালজেব্রার যে শাখায় শুধুমাত্র জিরো আর ওয়ান এর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখানো হয় তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আমরা বর্তমানে যেই অ্যালজেব্রা ইউজ করি, আমরা বর্তমানে খাতা কলমে যেই অ্যালজেব্রাটা ইউজ করি, তাতে কিন্তু 0 থেকে 9, তারপরে এক্স ওয়াই জেড, আমরা কিন্তু সব ব্যবহার করি। যেমন আমরা বর্তমান অ্যালজেব্রায় এরকম লিখি 3x + 5y = 15। তাহলে এখানে কি আমি 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ককে আমরা ব্যবহার করি। আবার আমাদের প্রয়োজন মতো আমরা কতগুলো চলকও ব্যবহার করে নিই, এক্স ওয়াই জেড এগুলো। ক্লিয়ার? ফলে বর্তমান অ্যালজেব্রা হইছে এই। আর বুলিয়ান অ্যালজেব্রা হইছে সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শুধুমাত্র জিরো আর ওয়ান এর মাধ্যমে সম্পাদন করে। যেই বীজগণিতের যে শাখা সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো জিরো আর ওয়ান এর মাধ্যমে সম্পাদন করা হয়, সেই শাখাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি, আমাদের বর্তমান সকল ডিজিটাল ডিভাইস অবভিয়াসলি বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে চলবে। কারণ কি, আমরা জানি আমাদের সকল ডিজিটাল ডিভাইস জিরো আর ওয়ান ব্যবহার করে চলে। তাহলে তার সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুযায়ী বুলিয়ান অ্যালজেব্রা গুলো মেনে চলবে। এখন দেখো, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে যখন হচ্ছে কম্পিউটার বা কোনো ডিজিটাল ডিভাইস যখন তথ্যগুলো নেয়া দেয়া করে, তখন হচ্ছে আমরা পূর্বে বলে দিছিলাম যে 0 মানে 0 ভোল্ট আর 1 মানে 5 ভোল্ট। মূলত 0 বলতে 0 থেকে 0.8 ভোল্টকে বোঝানো হয়, 0 বলতে বোঝানো হয় 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 বলতে বোঝানো হয় 2 থেকে 5 ভোল্ট। এখন ব্যাপারটা আমরা একটু খেয়াল করে দেখি। ধরো, তুমি, এইটা হচ্ছে তোমার কিবোর্ড, আর এইটা হচ্ছে তোমার সিপিইউ। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে স্যার, আপনি পূর্বে যখন সংখ্যা পদ্ধতি পড়াইছিলেন তখন আপনি বলছিলেন 0 মানে 0 ভোল্ট আর 1 মানে 5 ভোল্ট। এখন আবার বলতেছেন 0 মানে 0 থেকে 0.8 ভোল্ট আর 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। একই কথাবার্তা তো উল্টে যাচ্ছে। মানে টোটাল ব্যাপারটা হচ্ছে কি, দেখো, তুমি ধরো 101 পাঠাবা, তুমি ধরো 101 পাঠাবা, তাহলে প্রথমে কি এই 1 কে পাঠাবা, পরে এই 0 কে পাঠাবা, পরে এই 1 কে পাঠাবা। প্রথমে বলো, তোমার তোমার নেটের সমস্যা স্যার একটু। ওকে, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, সবাই মাইক্রোফোনটাকে অফ করে দাও। আচ্ছা, আমি একটু উপরে নিয়ে লেখার ট্রাই করতেছি। এ কি, আমার কাছে তো টেস্ট পেপার আছে, আমি তো ভাবছিলাম নাই। আচ্ছা, এখন আশা করি একটু ক্লিয়ার দেখতে পাইতে পারো। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে। তো ব্যাপারটা হচ্ছে আমার এইখানেও নেট স্পিড খুবই ভালো, 50 কেবিপিএস হলেই এটা হচ্ছে চলে। এই পিনি, পিনি সরকার,
পিনি সরকার একদম কানের গোড়ায় দেবো একটা, খালি মেসেজ দেয়, বসে বসে কোনো কাজ নেই। আচ্ছা দেখো, তুমি ধরো কিবোর্ডে 101 কে পাঠাইতেছো, তাহলে 1 এর জন্য তুমি 5 ভোল্ট পাঠাইলে, 0 এর জন্য তুমি 0 ভোল্ট পাঠাইলে, এই 1 এর জন্য আবার তুমি 5 ভোল্ট পাঠাইলে, পাঠায় ঠিকই 5 ভোল্ট, কিন্তু আমরা যখন লাস্ট ক্লাসগুলো করছিলাম তখন আমি দেখছিলাম 5 ভোল্ট যখন তারের মধ্যে দিয়ে যায় তখন তার কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ক্লিয়ার? কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তাহলে সিপিইউ 2 ভোল্ট থেকে 5 ভোল্ট এর মধ্যে কোন একটা কারেন্ট পাইলেই সে ধরে নেয় যে এটা আসলে অন পাঠানো হয়েছে। এখন খেয়াল করে দেখো, তুমি 0 ভোল্ট পাঠাইছো, 0 ভোল্ট মানে কি কোনো বিদ্যুৎ পাঠানো নাই, কিন্তু ইনফ্লাকচুয়েশনের কারণে এই তারের ভেতরে পূর্বে থেকেই অল্প কিছু বিদ্যুৎ থেকে যায় বা থেকে যেতে পারে। ইনফ্লাকচুয়েশন কি, উপরের ক্লাসগুলোতে গেলে বুঝতে পারবা। ইনফ্লাকচুয়েশনের কারণ হচ্ছে অল্প একটু কারেন্ট পূর্বেই এর ভেতরে থেকে যাইতে পারে। খেয়াল করে দেখো, তুমি যখন 5 ভোল্ট পাঠাইছো, তারের ভেতর থেকে 5 ভোল্ট ড্রপ হয়ে 2.5 ভোল্ট হয়ে গেছে, আর বাকি ভোল্টেজটুকু হচ্ছে তার খাইয়ে দিছে, তার ড্রপ করাই দিছে। এখন দেখো, তুমি পাঠাইছো 5 ভোল্ট, সিপিইউ পাইছে কত 2.5 ভোল্ট, বাকি হাফ তার বেনিশ করে দিছে বা তার ড্রপ করে রেখে দিছে। ফলে সিপিইউ করে কি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট এর মধ্যে কারেন্ট পাইলেই সে হচ্ছে অন ধরে নেয় যে আমার কাছে অন পাঠানো হয়েছে। পূর্বের ক্লাসগুলো করে থাকলে তো এই বিষয়টা বোঝার কথা। এরপরে তো যখন জিরো পাঠায়, খেয়াল করে দেখো, যখন হচ্ছে জিরো পাঠায়, জিরো পাঠানো মানে কি কোনো বিদ্যুৎ সে পাঠাইলো না, জিরো পাঠানো মানে হচ্ছে কোনো বিদ্যুৎ সে পাঠাইলো না। কিন্তু কোনো বিদ্যুৎ যদি না পাঠায়, তারপরে হচ্ছে তারের ভেতরে ইনফ্লাকচুয়েশনের কারণে অল্প কিছু কারেন্ট সৃষ্টি হতে পারে। ইনফ্লাকচুয়েশন সম্পর্কে নেক্সট মানে মানে ভার্সিটি লেভেলে গিয়ে জানবা যে ইনফ্লাকচুয়েশন কি। ইনফ্লাকচুয়েশনের কারণে হচ্ছে অল্প কিছু কারেন্টের ভেতরে তৈরি হতে পারে। এজন্য তুমি পাঠাইছো জিরো, দেখো এজন্য তুমি পাঠাইছো জিরো, তুমি পাঠাইছো 0 ভোল্ট মানে কোনো কারেন্ট পাঠাও নাই সিপিইউর দিকে, কারণ কোনো কারেন্ট না পাঠানো মানে জিরো বুঝবে সিপিইউ। কিন্তু ইনফ্লাকচুয়েশনের কারণে অল্প কিছু কারেন্টের ভেতরে গিয়ে ঢুকলো, তখন সিপিইউ কি মনে করবে, জিরোকে অন মনে করবে না। এজন্য সিপিইউ ক্যালকুলেশনটা করে কি, 0 থেকে 0.8 ভোল্টের কারেন্ট পাইলে সে জিরো ধরে নেয়। 0 থেকে 0.8 ভোল্ট, ইনফ্লাকচুয়েশনের কারণে অল্প কিছু কারেন্ট যদি যায় তার মধ্যে 0.8 ভোল্টের মতো, তাও সে ওটাকে জিরোই ধরে নেবে, কারণ সে বোঝে ইনফ্লাকচুয়েশনের কারণে অল্প একটু কারেন্ট চলে আসতে পারে। এজন্য 0 থেকে 0.8 ভোল্ট মানে হচ্ছে জিরো, আর 2 থেকে 5 ভোল্ট মানে হচ্ছে 1, এর ভেতরে বিদ্যুৎ পেলে 1। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি 0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট এর মধ্যে কারেন্ট পায়, 2 থেকে 5 ভোল্ট, এইটাকে সে 1 ধরে, 0 থেকে 0.8 ভোল্ট এটাকে সে 0 ধরে। কিন্তু যদি 1.5 ভোল্ট পায়, 1.5 ভোল্ট তো এই রেঞ্জের মধ্যেও নাই, এই রেঞ্জের মধ্যেও নাই, তখন সিপিইউ কি বুঝবে? এখন প্রশ্নটা হচ্ছে, এই 0.8 থেকে 2 ভোল্ট এর মধ্যে যদি কারেন্ট যদি সিপিইউ পায়, তখন সে কিবোর্ডকে বলে যে এটা একটা আনঅথরাইজড ইনপুট পাওয়া গেছে, আমি কিছুই বুঝতে পারিনি, তুমি আবার সেকেন্ড টাইম ইনপুট দাও। মানে ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে 0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট যখন চলে আসে তখন সিপিইউ কিছুই বুঝতে পারে না, মানে সিপিইউটাকে বাদ দিয়া কিবোর্ডকে বলে যে তুমি সেকেন্ড টাইম ডাটা পাঠাও, মানে ওই ডাটাটা আমি কিছুই বুঝতে পারিনি। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? বুঝছো? কোনটা? 0.8 থেকে 2 ভোল্ট এটা ভ্যালুলেস, ফলে এইটাকে বাদ দিয়ে আবার সেকেন্ড টাইম ডাটা পাঠায়, ওই ডাটাটাকে পুরোপুরি বাদ দিয়ে কিবোর্ডের কাছে রিকোয়েস্ট পাঠায় যে ওই ডাটাটা আমি কিছুই বুঝতে পারিনি, তুমি সেকেন্ড টাইম পাঠাও। তার মানে হচ্ছে কি, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই 0 আর 1 নিয়ে যখন কোনো ডিজিটাল ডিজিট যখন কাজ করে, তখন 1 মানে তখন 1 মানে 2 থেকে 5 ভোল্টের বিদ্যুৎ, আর 0 মানে 0 থেকে 0.8 ভোল্টের বিদ্যুৎ পাঠাইয়ে তারা হচ্ছে সিগন্যালটা পাস করে। 0 থেকে 0.8 ভোল্টের বিদ্যুৎ যদি সিপিইউ পায় তাহলে সে বোঝে আমার কাছে 0 পাঠাইছে, আর যদি সে 2 থেকে যদি 5 ভোল্টের সিপিইউ যদি বিদ্যুৎ পায় তাহলে সে বোঝে আমার কাছে 1 পাঠানো হয়েছে। আর মাঝখানে যদি 0.8 থেকে যদি 2 ভোল্টের বিদ্যুৎ পাঠায় তাহলে সিপিইউ বোঝে
যে এটা আমি কিছুই বুঝতে পারিনি, সে কিবোর্ডের কাছে সেকেন্ড টাইম রিকোয়েস্ট করে যে ভাই আমি কিছুই বুঝতে পারিনি, তুমি ওই ডাটাটা আবার তোমরা সেকেন্ড টাইম পাঠাও। বুঝছি? ক্লিয়ার? বলো। বলো বলো বলো। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের দ্বিতীয়বার টাইপ করা লাগবে না, ওটা কিবোর্ড অটো পাঠাই দেবে। বুঝছো? কিবোর্ড অটো পাঠাবে। বুঝতে পারছো? ওটা তোমার উপরে ইনভলভ না। আচ্ছা, এখন দেখো তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করে, এজন্য বুলিয়ান অ্যালজেব্রাটা সকল ডিজিটাল ডিভাইস ইউজ করে। এটা ফার্স্ট কথা। এখন সকল ডিজিটাল ডিভাইস তাহলে কিভাবে কাজ করে, সকল ডিজিটাল ডিভাইস 0 আর 1 নিয়ে কাজ করে। 1 মানে ইয়েস আর 0 মানে নো। এখন ডিজিটাল ডিভাইস 1 বলতে 2 থেকে 5 ভোল্টের বিদ্যুৎকে 1 দ্বারা প্রকাশ করা হয়, কারণ ডিজিটাল ডিভাইস তো বিদ্যুতের মাধ্যমেই চলে, তাদের সকল যোগাযোগ তারা বিদ্যুতের মাধ্যমেই করবে। ফলে 2 থেকে 5 ভোল্টের যত বেশি বিদ্যুৎ পায় সেটাকে সে 1 হিসেবে ডিফাইন করে নেয়, আর 0 থেকে 0.8 ভোল্টের যদি বিদ্যুৎ পায় সেটাকে সে 0 হিসেবে ডিফাইন করে নেয়। ক্লিয়ার? এখন আমরা দেখি, এখন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা একটু লিখে নেই, যে আমরা এখন যা লিখবো এটাকে আমি বুঝাইতেছি একটু পরে। লেখো সকল, এই মাইক্রোফোন দরকার, দেখো সকল ডিজিটাল ডিভাইস, সকল ডিজিটাল ডিভাইসই গেট ব্যবহার করে। গেট কি আমি একটু পরে বলতেছি, একটু তুলে নাও। গেট ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করে। ক্লিয়ার? সকল ডিজিটাল ডিভাইসই গেট ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করে। সকল ডিজিটাল ডিভাইস কি ব্যবহার করে, গেট ব্যবহার করে। গেট কি আমি একটু পরে আসতেছি, জাস্ট আগে তুলে নাও। গেট হতে পারে 3 ধরনের। হ্যাঁ, গেটকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক বা লব্ধ গেট, আর একটা হচ্ছে বিশেষ বা স্পেশাল গেট। ক্লিয়ার? এখন দেখো এরকম তুলে নিয়ে আমরা গেট কি বুঝাবো, একদমই টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা, মৌলিক গেট হচ্ছে 3 ধরনের। মৌলিক গেট হচ্ছে 3 ধরনের, এ এন ডি, এন্ড গেট, এবং হ্যাঁ এন্ড গেট, ও আর অর গেট মানে অথবা আর কি, হ্যাঁ নট গেট। এটা হচ্ছে তোমার মৌলিক গেট। যৌগিক বা লব্ধ গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড, এন এ এন ডি ন্যান্ড গেট, আর একটা হচ্ছে এনওআর নর গেট। আর বিশেষ ধরনের গেট হইছে 2টা, একটা হইছে এক্সঅর বা এক্সঅর গেট, আর একটা হইছে এক্সনর গেট। ক্লিয়ার? একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্সনর গেট। এইটাকে একটু তুলে নাও, তারপরে আমি গেটের ব্যাপারটা বলতেছি, কোনো সমস্যা নেই। তোলা হয়েছে? এন্ড গেট, এ এন ডি এন্ড, আর ও আর অর, এ নটি নট, সব বড় হাতের লিখবে, মাথা থাকে জানো গেটের নামগুলো সবসময় বড় হাতে দিয়ে লেখা হয়। আচ্ছা, এই বিশেষ গেট, বিশেষ গেট হচ্ছে এক্স ও আর মানে এক্সঅর, আর এক্স এন ও আর এক্স নর। এখন এগুলো কি, গেট কি, আমি এখনই আসতেছি। তুমি কোন পাশ দেখতেছো আমি তাই বুঝিনি, এখন দেখতে পাচ্ছ? এই বাম পাশ এখন দেখতে পাচ্ছ?
ওকে, লেখাসহ কমপ্লিট। আচ্ছা ওকে, এবারে আমরা বুঝি গেট কি আর গেট কেনই বা ইউজ করা হয়। শোনো, মাইক্রোফোনটা বার করানো হচ্ছে কার? ঈশ্বরকে। আগে এই মাইক্রোফোনটা বারবার তোমার কেন হয় অন? ফাজিল। এখন দেখো, আমরা এই গেটের ভেতরে একটা গল্প বলি, সেই গল্পটা মনে রাখো, তাহলে হচ্ছে গেট তুমি বুঝতে পারবা। দেখো, ব্যাপারটা হচ্ছে, ধরো তোমরা দুই ফ্রেন্ড মিলে একটা বিজনেস বা ব্যবসা করতে নামতেছো। দুই, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, গেটের ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যাবে একদম। ধরো তোমরা দুই ফ্রেন্ড মিলে হচ্ছে একটা ব্যবসা করতে নামতেছো। এখন ব্যবসায় তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকবে। তোমাদের ব্যবসায়িক চুক্তিপত্র, কে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবা, লভ্যাংশের কে কত পার্সেন্ট নিবা, এরকমের তোমাদের নিজেদের মধ্যে একটা চুক্তি থাকবে। এরপরে ওই ব্যবসার জন্য তোমরা সরকারের কাছ থেকে জয়েন্ট স্টকে গিয়ে হচ্ছে তোমরা লাইসেন্স করাইলে, এরপরে হচ্ছে সেই লাইসেন্সের কপি এরকমের, বা তুমি হচ্ছে কোনো বড় কোম্পানির সাথে ডিল করলা, সেই ডিলের কপি, মানে খুবই একান্ত গোপনীয় কিছু নথিপত্র থাকে। প্রত্যেকটা কোম্পানিরই একান্ত গোপনীয় কিছু নথিপত্র থাকে, যা শুধুমাত্র মালিকদেরই জানা উচিত, অন্য কেউ যেন না জানে। এরকমের কিছু গুরুত্বপূর্ণ নথি বর্তমান তোমাদের কাছে বিদ্যমান, যেহেতু তোমরা ব্যবসায় নামছো। জয়েন্ট স্টক থেকে তোমরা যে কোম্পানির লাইসেন্স করাইছো সেই কপি, প্লাস তোমাদের নিজেদের মাঝে লভ্যাংশ টভ্যাংশ নিয়ে যে একটা চুক্তি হয়েছে সেই কপি, প্লাস আরো অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোর নথিপত্রগুলো বর্তমানে তোমাদের হাতে আছে। এখন এইগুলোকে সিকিউর রাখার জন্য তোমরা একটা সিন্দুক বানাইলা, বা তোমরা একটা ভল্ট বানাইলা। ব্যাংকের টাকাগুলো রাখে কোথায়? ভল্টে রাখে না? ওরকম একটা ভল্ট বানাইলা। এখন ভল্টে, বা তুমি হচ্ছে ওরকম একটা সিন্ধুক বানাইবে, এই সিন্ধুকের মধ্যে তোমাদের সকল ওই ওই কাগজপত্রের কপি তোমরা সিন্ধুকের মধ্যে রেখে দিছো। এখন প্রশ্ন হচ্ছে, সিন্ধুকে তুমি যদি তালা লাগাও, তালা তো একজনে ভাঙিয়েও নিয়ে যেতে পারে। অথবা তুমি সিন্ধুকে তালা লাগাইলে, তালা লাগানোর পরে ওই চাবিতে দুই ফ্রেন্ডের কাছে দুইটা চাবি থাকবে, বা দুই মালিকের কাছে দুইটা চাবি থাকবে। এখন এক মালিক কোনো কাজের জন্য দেশের বাইরে চলে গেছে, এক মালিক কোনো কাজের জন্য দেশের বাইরে চলে গেছে। এখন ব্যবসায়িক ক্ষেত্রে ভাইও ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে তোমার ওই যে যেই ফ্রেন্ড দেশের বাইরে গেছে, অন্য ফ্রেন্ড দেশে আছে, সে তো তার চাবি দিয়ে তালা খুলে সব জিনিসপত্র লইয়া বাইকেও যাইতে পারে। যে তার কোম্পানি, একার কোম্পানি সে করে নিল, তার বাদ দিয়ে দিল। ফলে এখানে এই যে একটা বিষয়, সিকিউরিটির যে একটা বড় ধরনের ইস্যু চলে আসে, তখন আমরা করলাম কি, যে না ভাই, দরজায় আমরা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের কাছে চলে গেলাম। ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বললাম যে ভাই, আমাদের সিন্ধুকের দরজায় দুইটা হাতের ছাপ দেওয়ার জায়গা থাকবে, এই একটা ছাপ, এই একটা ছাপ, দুইটা ছাপই যখন মিলবে, দুইটা ছাপই যখন মিলবে তখন দরজা খুলবে, এছাড়া দরজা খুলবে না। তাই দেখো, যে কোনো একজন ছাপ দিয়ে কিন্তু দরজা খুলতে পারবে না। দুইজন লোকের সামনাসামনি দাঁড়াইয়ে দুইজনের একই সাথে ছাপ দেওয়া লাগবে, তারপর দরজা খুলবে। এর ফলে একজন যদি দেশের বাইরেও চলে যায়, ওই একজন ছাড়া এই দরজাটা কিন্তু অন্যজনের পক্ষে খোলা সম্ভব হচ্ছে না। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ফলে দেখো, এই জায়গায় কি হচ্ছে, দুইটা ছাপই যখন মিলবে তখন দরজা খুলতেছে। তাহলে ব্যাপারটা, আচ্ছা একটু নোটিস স্লো হয়ে গেছে, একটু বারুক। দেখো, আমরা গল্পটা এখনো শেষ করতে পারিনি। দেখো, এই গল্পের মাধ্যমে হচ্ছে তোমরা একটু বোঝার ট্রাই করো আসলে গেটটা কি। দেখো, দুইজনের ছাপি যখন মিলবে তখন হচ্ছে কি দরজাটা খুলবে। তাহলে আমরা এর জন্য যদি একটু চিন্তা করে দেখি, ধরো এইটি হইছে এ আর এইটি হইছে বি, দুইজন লোক, একজনকে আমরা এ দ্বারা প্রকাশ করে দিলাম, একজনকে বি দ্বারা প্রকাশ করে দিলাম। এখন দেখো এর ক্ষেত্রে কি কি ঘটতে পারে, এ আর বি, আর এই হয়েছে আমার রেজাল্ট। এখন দেখো, ধরো দুইজনার একজনেরও হাতের ছাপ মিলে নাই। আচ্ছা, আমরা সবসময়
জিরো দ্বারা নো কে বোঝাই আর ওয়ান দ্বারা ইয়েস কে বোঝাই। এর সাপও মিলে নাই, বি এর সাপও মিলে নাই, মানে এর মানও জিরো, বি এর মানও জিরো। তখন রেজাল্ট কি হবে? দরজা খুলবে নাকি খুলবে না? একজনের সাপও মিলে নাই। আমার শর্ত কি ছিল? দুইটা সাপই যখন মিলবে তখন দরজা খুলবে। এখন দেখো, এ এর সাপও মিলে নাই, বি এর সাপও মিলে নাই, তখন রেজাল্ট কি হবে? জিরো হবে? না, দরজা খুলবে না, নো। আচ্ছা এখন ধরো এর সাপ মিলে নাই, বি এর সাপ মিলছে, তখনও কি দরজা খুলবে? না, তখনও তো দরজা খুলবে না, রেজাল্ট জিরো হবে। কারণ কি? দরজা খুলবে কেন? দরজা খুলবে কখন? দুইটা সাপ মিললেই হচ্ছে দরজা খুলবে। তাহলে দেখো তখন হচ্ছে আমার দরজাটা খুলবে না। এর সাপ মিলছে, মানে এরটা ইয়েস, বি এর সাপ মিলে নাই, মানে কি বি এরটা নো, তখনও কিন্তু দরজা খুলবে না। তাহলে হতে পারে কি? দুইজনের একজনের সাপও মিলবে না, অথবা ধরো এ এরটা মিলে নাই, বি এরটা মিলছে, অথবা এ এরটা মিলছে, বি এরটা মিলে নাই, অথবা দুইজনের সাপই মিলছে, ওয়ান ওয়ান। তাহলে দেখো যখন দুইজনের সাপে ইয়েস ইয়েস মিলবে তখন কিন্তু রেজাল্টের মানটা ওয়ান হবে। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? তাহলে দেখো, এইটাকে বলা হয় এন্ড অপারেশন। এইটাকে বলা হয় এন্ড অপারেশন। কেন বলা হয় বলো? আচ্ছা, এ কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে তুমি একে ধরলা, এ একটা সাপকে তুমি এ ধরলা, অন্য একটা সাপকে তুমি বি ধরলা, তাহলে এ আর বি এই দুইজন রয়েছে, হাতের সাপ চলে আসতেছে, আর এর ফলে দরজা খুলবে কি খুলবে না সেইটাই হচ্ছে তোমার রেজাল্ট। এখন ধরো এর সাপও মিলে নাই। আচ্ছা, মিলে নাই মানে কি? নো। আর নো মানে কি? জিরো। এর সাপও মিলে নাই মানে জিরো, বি এর সাপও মিলে নাই মানে জিরো, তখন কি দরজা খুলবে? না, দরজা কখনো খুলবে না, তার মানে রেজাল্টের মান কখনো জিরো, নো, দরজা খুলবে না। আবার ধরো এর তা মিলে নাই, বি এর তা মিলছে, এর সাপ মিলে নাই, বি এর সাপ মিলছে, তখনও তো দরজা খুলবে না। কারণ কথা ছিল কি? কথা ছিল দুইটা সাপ মিললেই কিন্তু দরজা খুলবে, না মিলে খুলবে না। তাহলে এর সাপ মিলে নাই, বি এর সাপ মিলছে, তখনও কিন্তু দরজা খুলবে না, না দরজা খুলবে না তখনও। অথবা এরটা মিলছে, বি এরটা মিলে নাই, তখনও কিন্তু দরজা খুলবে না। কারণ কি? শর্ত ছিল কি? দুইটা সাপই মিলে লাগবে। তাহলে দেখো, হয় দুইজনেরটা মিলবে না, না হয় এর মিলবে না, বি এর মিলবে, না হয় এর মিলবে, বি এর মিলবে না, না হয় দুইজনেরই মিলবে। এই চারটাই তো পসিবল ঘটনা ঘটতে পারে, এই চারটাই তো হচ্ছে পসিবল ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো, যখন হচ্ছে সবারটা মিলবে তখনই কেবলমাত্র রেজাল্ট অন হবে, মানে দরজা খুলবে, বাকি কোনো সময় দরজা খুলবে না। এই যে আহ, এইটাকে বলা হয় এন্ড অপারেশন। কেন বলা হয়? এর সাব এন্ড বি এর সাব, এর সাব এন্ড বি এর সাব যদি দুইটাই মিলে তাহলেই কেবল দরজা খুলবে। তাহলে এন্ড এ এন্ড বি, এর মানে যদি ওয়ান হয়, এন্ড বি এর মানে যদি ওয়ান হয়, তাহলেই কেবল দরজা খুলবে। তাহলে এন্ড এ এন্ড বি, এ এন্ড বি, ক্লিয়ার? দুইটি সাবই মেলা লাগবে, এ এবং বি দুইটাই মেলা লাগবে। এই জন্য এটাকে বলা হয়েছে এন্ড অপারেশন। এবং মানে দুইটাই মেলা লাগবে, এ এবং বি। আমি কি বুঝতে পারছি কথার আগে? আচ্ছা, এখন দেখো। হ্যাঁ, বলো। হ্যাঁ, অদল বদল, অদল বদল করে রাখলে কোনো সমস্যা নেই। কেমন তুমি লেখবা সেই প্রসেসটা আমি শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি একটু পরেই সেই প্রসেসটা শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন দেখো, এইটাকে আমরা কি বলি? এন্ড অপারেশন। দেখো, এন্ড এর ক্ষেত্রে কি হচ্ছে? যখন সবগুলো ইনপুট সত্য, দেখো এ আর বি এর সাপ হয়েছে ইনপুট, আর রেজাল্ট হয়েছে দরজা খুলবে কি খুলবে না। দেখো, সবগুলো ইনপুট যখন সত্য হয়, ওয়ান মানে কি? সত্য, আর জিরো মানে কি? মিথ্যে, ইয়েস আর নো। সবগুলো ইনপুট যদি সত্য হয়, সবগুলো ইনপুট যদি সত্য হয়, তাহলেই কিন্তু রেজাল্টটা সত্য হয়, আর বাকি সকল ক্ষেত্রে রেজাল্টের মান জিরো থাকে। তাহলে এন্ড অপারেশনে কি হবে?
সবগুলো অন থাকলেই রেজাল্ট অন, আর অথবা রেজাল্ট জিরো। তাহলে এন্ড অপারেশনে কি হলো, সবগুলো অন থাকলেই রেজাল্ট অন, না হইলে জিরো। এখন দেখো এন্ড গেট হচ্ছে একটা ডিভাইসের ক্ষুদ্রতম পার্ট। দেখো দেখো এন্ড গেট হচ্ছে একটা ডিভাইস, এন্ড গেট, গেট মানে ডিভাইস, গেট মানে ডিভাইস, ক্লিয়ার? তাহলে এন্ড গেট হচ্ছে একটা ডিভাইস বা একটা যন্ত্র যেটা এন্ড অপারেশন ফলো করে, যেটা এন্ড অপারেশন ফলো করে। আমি একটু তোমাকে বুঝিয়ে দেখাই, মানে এই জিনিসটা তো তুমি বুঝতে পারছো কেন এর নাম এন্ড হইছে, কারণ দুইটা চাবি মেলা লাগবে, এ এন্ড বি দুইটা মিললেই কেবলমাত্র দরজাটা খুলবে, রেজাল্ট অন হবে, এই জন্য তাকে এন্ড বলা হয়। তাহলে এন্ড এর ক্ষেত্রে কি, ইনপুট সবগুলো সত্য হইতে হবে, অন অন সবগুলো সত্য হইতে হবে, তারপর হচ্ছে অন হবে। এখন খেয়াল করে দেখো তোমাদের এই জায়গাটায় আর একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে কি, ধরো তুমি একটা মোটরসাইকেল ডিজাইন করতেছো, অথবা তুমি একটা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার পদে আছো। এখন ওই গাড়ি নতুন একটা মডেল তুমি গাড়ি বের করছো, সেই গাড়িতে দুইটা তেলের ট্যাঙ্ক থাকবে, একটা হইছে এ তেলের ট্যাঙ্ক আর একটা হচ্ছে বি তেলের ট্যাঙ্ক। তুমি চাও যখন এ আর বি দুইটি তেলের ট্যাঙ্ক যখন ফাঁকা হয়ে যাবে বা খালি হয়ে যাবে, তখন ওই গাড়ির চালককে একটা রিং বাজাইয়ে তুমি বুঝাই দেবা যে তেলের ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, এখন তেল ভরা লাগবে। তাহলে তুমি কি করে দেখো, এখান থেকে তুমি একটা তার নিলা, এখান থেকে তুমি একটা তার নিলা, আর এইখানে তুমি একটা রিং রাখলা। এখন কেমন দেখো এইখানে তুমি একটা এন্ড ডিভাইস রাখলা। এন্ড ডিভাইস মানে কি, এন্ড ডিভাইসের কাজ কি, এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট হচ্ছে কি একটা ডিভাইস, একটা ডিভাইসের ক্ষুদ্রতম পার্ট, যেটা এন্ড অপারেশনকে ফলো করে চলে। তাহলে দেখো ধরো বি এর ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, তাহলে বি এর মধ্যে দিয়ে কি যাবে, ওয়ান যাবে। ইয়েস, বি এর ট্যাঙ্কি ফাঁকা, ইয়েস, হ্যাঁ বি এর ট্যাঙ্কি ফাঁকা, এর ট্যাঙ্কি ফাঁকা হয় নাই, তার মানে এর ট্যাঙ্কি কি ফাঁকা, নো, এর ট্যাঙ্কি ফাঁকা হয় নাই, তার মানে এইটার দিয়ে কত যাবে, জিরো যাবে। এখন দেখো এন্ড গেটের কাজ ছিল কি, এন্ড গেটের কাজ ছিল দুইটা ইনপুটই যখন ওয়ান পাবে তখন সে এই জায়গা দিয়ে ওয়ান পাঠাবে, তা না হলে এই জায়গা দিয়ে জিরো পাঠাবে। দেখো খেয়াল করে দেখো, তার মানে জিরো আর ওয়ান পাইছে, তার মানে এন্ড গেট কি সবগুলো ওয়ান পাইছে, পায় নাই, ফলে সে রেজাল্টটা কি পাঠাবে, জিরো পাঠাবে। জিরো মানে কি, নো, রিং কি তখন বাজবে, রিং বাজবে তখন যখন ইয়েস পাবে, ইয়েস রিংটা বাজবে। এখন তো জিরো পাইছে, তখন তো রিং বাজবে না। দেখো যখন বিও যখন ফাঁকা, ইয়েস বি ফাঁকা, এও যখন ফাঁকা, ইয়েস এও ফাঁকা, তার মানে এর মানে ইয়েস, তখন কি ওয়ান ওয়ান, এন্ড গেটের মধ্যে ইনপুট দুইটা ওয়ান ওয়ান, তাহলে কি রেজাল্টও কি এখন ওয়ান যাবে। রেজাল্ট যদি ওয়ান যায় তখন রিং কি ওয়ান পাইছে, মানে ইএস পাইছে, ইএস, তখন তো রিং বাজে উঠবে। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি, বি হচ্ছে একটা তেলের ট্যাঙ্কি, এ হচ্ছে একটা তেলের ট্যাঙ্কি। তুমি এই তেলের ট্যাঙ্কিতে এমন ভাবে ডিজাইন করতে চাও তোমার গাড়িটাকে, যখন বি এর ট্যাঙ্কিও ফাঁকা হয়ে যাবে, তেল থাকবে না, আর এ ট্যাঙ্কিও ফাঁকা হয়ে যাবে, যখন দুইটা ট্যাঙ্কি ফাঁকা হয়ে যাবে তখন চালককে একটা বেল বাজাইয়ে তুমি সংকেত দিতে চাও যে হ্যাঁ তোমার তেলের ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে। এজন্য দেখো তুমি বি এর ট্যাঙ্কি থেকে একটা তার নিলে, এর ট্যাঙ্কি থেকে একটা তার নিলে তুমি একটা এম গেটের মধ্যে ঢুকিয়ে দিলা, এম গেট থেকে একটা তার নিয়ে তুমি রিং এর মধ্যে ঢুকিয়ে দিলা। রিং তো হচ্ছে, ওকে, আমরা বি হচ্ছে একটা তেলের ট্যাঙ্কি, এ হচ্ছে একটা তেলের ট্যাঙ্কি। এখন বিষয়টা হচ্ছে যদি তুমি গাড়িটার ডিজাইনটা এমন ভাবে করতে চাও, যদি দুইটা তেলের ট্যাঙ্কি ফাঁকা হয়, যদি দুইটা তেলের ট্যাঙ্কি ফাঁকা হয়, তাহলে হচ্ছে তুমি এই ঘন্টা বাজাবা বা রিং বাজাবা, তাহলে বাজাবা না। তাহলে দেখো এই বি ট্যাঙ্কি থেকে তুমি একটা তার নিলে, এ ট্যাঙ্কি থেকে তুমি একটা তার নিলে, ক্লিয়ার? বি ট্যাঙ্কি থেকে তুমি একটা তার নিলে, এ ট্যাঙ্কি থেকে তুমি একটা তার নিলে। এখন দেখো বি ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, মানে বি ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, ইয়েস, মানে বি ট্যাঙ্কি থেকে যাবে ওয়ান, এ ট্যাঙ্কি ফাঁকা হয় নাই, এ ট্যাঙ্কি কি ফাঁকা হয়েছে, নো, তাহলে এ ট্যাঙ্কি দিয়ে গেল ধরো জিরো। তাহলে তুমি খেয়াল করো
এদেরকে তুমি লাগাইছো কোনখানে? একটা এন্ড গেটের মধ্যে দিয়ে লাগাইছো। এখন তুমি খেয়াল করে দেখো এন্ড গেটের রুলস কি? এন্ড গেটের রুলস হচ্ছে সে যখন সবগুলো ইনপুট যখন তার ইয়েস হবে, সবগুলো হাতের সাব যখন মিলবে, তখন রেজাল্ট ইয়েস হইতো, বাকি সকল সময় রেজাল্ট নো হইতো। তাহলে তুমি দেখো বি ফাঁকা হয়েছে, মানে বি এর মধ্যে ইয়েস গেছে বা ওয়ান গেছে, এ ফাঁকা হয় নাই, এর মধ্যে জিরো গেছে, তাহলে ওয়ান আর জিরো। এন্ড গেট সবগুলো ওয়ান পাইলে রেজাল্ট ওয়ান বানায়, অন্যথায় রেজাল্ট জিরো বানায়। ফলে কি করবে? এন্ড গেট কি রেজাল্টটা জিরো পাঠাবে। জিরো পাইছে, একটা ট্যাঙ্কি এখনো ফাঁকা হয় নাই, মানে একটা ট্যাঙ্কির মানে জিরো, এখন হচ্ছে ওয়ান, জিরো আর ওয়ান পাইছে, ফলে সে জিরো পাঠাইবে। জিরো মানে কি? নো, তার মানে রিং আর বাজবে না। যখন এ ট্যাঙ্কিও ফাঁকা, মানে ইয়েস এ ট্যাঙ্কিও ফাঁকা, বি ট্যাঙ্কিও ফাঁকা, মানে এ ট্যাঙ্কির মান ওয়ান, বি ট্যাঙ্কির মান ওয়ান, বি ট্যাঙ্কির মান ওয়ান, ইয়েস বি ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, এ ট্যাঙ্কির মান ওয়ান, ইয়েস এ ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, তখন কি দুইটাই ওয়ান ওয়ান, তখন এন্ড গেট রেজাল্ট হিসেবে কি পাঠাবে? ওয়ান পাঠাবে। কারণ এন্ড গেট কি দুইটা সাব যখন মিলতো তখন কিন্তু রেজাল্ট ওয়ান পাঠাইতো, তার মানে কি হবে? তখন হবে ওয়ান। তাহলে দেখো এখানে যখন ওয়ান পাঠাইলো তখন ব্যাপারটা কি ঘটবে? তখন হচ্ছে রিংটা বেজে উঠবে। রিংটা বেজে উঠছে কোন জায়গায়? রিংটা বেজে উঠছে কিন্তু যখন হচ্ছে দুইটা ট্যাঙ্কি ফাঁকা হয়েছে, মানে দুইটা ট্যাঙ্কি মানে যখন ওয়ান ওয়ান, তখন কিন্তু রিংটা বেজে উঠছে। এখন কি বুঝতে পারছি? তাহলে এই জায়গাটা আমি কোন গেট মানে ইউজ করবো? এন্ড গেটটাকে আমি ইউজ করবো। তাহলে এন্ড গেট হচ্ছে কিন্তু ডিভাইস যেটা এন্ড অপারেশনকে ফলো করবে। বুঝতে পারছেন কথাটাকে? ওকে, এখন দেখো, বলো বলো। হ্যাঁ, তিনটে চারটে ট্যাঙ্ক থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আমি একটু বুঝাই। ধরো হচ্ছে তুমি হচ্ছে আহ, তিনটা তিনটা দিয়ে আমি একটু বুঝাই। ধরো তোমার তিনজন লোক ব্যবসায় নামছিল, দুইজন না, তোমরা তিনজন লোক ব্যবসায় নামছিল, তখন কি হাতের ছাপ থাকবে কয়টা? তিনটা। এবং তুমি চাও কি তিনটে হাতের ছাপই যখন মিলবে তখন দরজা খুলবে। তাহলে এ এন্ড বি এন্ড সি, এ এন্ড বি এন্ড সি তিনটেই যখন মিলবে, এ মিলবে এন্ড বি মিলবে এন্ড সি মিলবে, তিনটেই যখন মিলবে তখন তো দরজাটা খুলবে। এটার জন্য তোমার ইনপুট ঢুকতেছে কয়টা? এ বি সি ইনপুট ঢুকতেছে তিনটা, আর রেজাল্ট চলে আসতেছে একটা। যে দরজা খুলবে কি দরজা খুলবে না, রেজাল্ট চলে আসতেছে একটা। এখন তুমি খেয়াল করে দেখো, আচ্ছা তুমি কয়টা বিট ব্যবহার করতেছো? তুমি খেয়াল করে দেখো, তুমি যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছো তার ভিত্তি কত? দুই। কারণ হয় সাত মিলবে, নয় সাত মিলবে না। তুমি কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কাজকর্মগুলো করতেছো, ফলে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কত? সবসময় এটা মনে রাখবা, ভিত্তি টু দি পাওয়ার ডিজিট এই কয়টা পজিটিভ, মানে পজিটিভ কম্বিনেশন সম্ভব। দেখো তুমি যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছো সেটা কি বুলিয়ান, বুলিয়ান মানে শুধু জিরো আর ওয়ান, তার মানে ভিত্তি কত? দুই। আর ইনপুট হিসাবে এর জন্য পাইতেছো এক ডিজিট, বি এর জন্য পাইতেছো এক ডিজিট, জিরো পাও আর ওয়ান পাও, ডিজিট তো একটা পাবা। এর জন্য পাইতেছো এক ডিজিট, বি এর জন্য পাইতেছো এক ডিজিট, সি এর জন্য পাইতেছো এক ডিজিট, টোটাল ডিজিট পাইতেছো কয়টা? তিনটা। মানে ভিত্তি টু দি পাওয়ার ডিজিট সমান কত? আট। মানে এখানে আট ধরনের ঘটনা ঘটতে পারে, আট ধরনের ঘটনা ঘটতে পারে। তুমি এই দিকে যদি একটু খেয়াল করে দেখো, এইখানে তুমি ইউজ করতেছো বুলিয়ান, মানে বুলিয়ানের ভিত্তি কত? দুই। ইনপুট যাচ্ছে কয়টা? এ আর বি দুইটা, দুইটা ইনপুট যদি যায় তার মানে ডিজিট পাইতেছো কয়টা? দুইটা। তার মানে ভিত্তি টু দি পাওয়ার ডিজিট সমান চার, মানে চার ধরনের ঘটনা ঘটতে পারে। এই দেখো একটা দুইটা তিনটা চারটা, দেখো চারটা ঘটনা এখানে ঘটতে পারছে। দেখো চারটা ঘটনা ঘটতে পারছে। চারটা ঘটনা কি কি? হয় দুইজনের একটা সাথে মিলবে না, না হয় এ এর মিলবে না বি এর মিলবে, না হয় এ এর মিলবে বি এর মিলবে না, না হয় দুইটাই মিলবে। এই চার ধরনের কম্বিনেশন সম্ভব। তাহলে এইখানে তুমি দেখো, তুমি এইখানে ডিজিট ইউজ করতেছো কয়টা? একটা দুইটা তিনটা। আর ভিত্তি টু দি পাওয়ার ডিজিট সংখ্যক, ভিত্তি টু দি পাওয়ার ডিজিট সংখ্যক ঘটনা বা ইউনিক ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো তুমি বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করতেছো, তার মানে ভিত্তি হচ্ছে কত? দুই। আর ডিজিট পাইতেছো কয়টা? এ বি সি তিনটের জন্য তিনটা ডিজিট পেয়েছো, ভিত্তি টু দি পাওয়ার ডিজিট মানে আট ধরনের পসিবল ঘটনা ঘটতে পারে।
এখন ব্যাপার হচ্ছে স্যার 8 ধরনের ঘটনা আমি সাজাবো কেমনে? 0 0 0 0 0 কেমনে সাজাবো? দেখো 8 এর হাফ কত? 8 এর হাফ হইছে 4, 4টা শূন্য লিখবা, 1 2 3 4, আর 4টা 1 লিখবা। দেখো 4টা শূন্য 4টা 1, 8 এর হাফ হইছে কত? 4, কারণ তিনটে আমি দেখতে পেয়েছি 8টা ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো 8 এর হাফ হইছে 4, 4টা 0 4টা 1। 4 এর হাফ কত? এর ক্ষেত্রে তুমি ইউজ করছো কি 4 4, 4 এর হাফ কত? 2, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। 2 এর হাফ কত? 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন দেখো তুমি পসিবল 8টা কম্বিনেশন পেয়ে গেছো, আর কোনো দিকে তাকানোই লাগে না। হয় একটাও মিলবে না, না হয় এ বি মিলবে না সি মিলবে, না হয় এ সি মিলবে না বি মিলবে, না হয় এ মিলবে না বি সি মিলবে, না হয় এ মিলবে বি সি মিলবে না, এরকম করে 8টা কম্বিনেশন তুমি পেয়ে গেছো। আচ্ছা আমি পূর্বে যে প্রশ্নটা করছিলা স্যার 1 0 0 যদি উল্টো পাল্টা করে লিখি তাহলে কোনো সমস্যা হবে কিনা, এখন কি তুমি বুঝতে পারছো যে উল্টো পাল্টা হওয়ার কোনো চান্সই নেই? আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? এখন দেখো, তাহলে আমরা রেজাল্ট চাই কি? রেজাল্ট চাই যখন তিনটে সাব যখন মিলবে তখনই কেবলমাত্র দরজাটা খুলবে। তাহলে এখানে একটা সাপও মিলে নাই, দরজা খুলবে না। এখানে দুইটা সাপ মিলে নাই, একটা মিলছে, দরজা খুলবে না, 0। এখানে দুইটা সাপ মিলে নেই, একটা মিলছে, দরজা খুলবে না। একটা মিলে নেই, দুইটা মিলছে, দরজা খুলবে না, কারণ আমাদের দরজা খুলবে কখন? যখন তিনটে সাপ মিলবে। দুইটা মিলে নেই, একটা মিলছে, দরজা খুলবে না। একটা মিলে নাই, দরজা খুলবে না। একটা মিলে নাই, দরজা খুলবে না। তিনটেই মিলছে, তখন দরজা খুলবে। তাহলে এম গেটের সময় কি হচ্ছে? সবগুলো ইনপুট যখন অন হচ্ছে, সবগুলো ইনপুট যখন অন হচ্ছে, তখন হচ্ছে আমাদের রেজাল্টটা 1 হচ্ছে। আর বাকি সকল সময় রেজাল্টটা 0 থাকতেছে, মানে দরজা খুলবে না। আমি কি বুঝতে পারতেছি? এম গেটের বিষয়ে মোটামুটি একটা ধারণা তো পাইছো নাকি? ওকে, এখন দেখো, বুঝি নেই? আহ না 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 না, এটা কিছু গুণের ব্যাপার। গুণের কোনো কথাই থাকবে না, কিচ্ছু থাকবে না। তুমি জাস্ট খেয়াল রাখবা এন্ড এ এন্ড বি এন্ড সি সবগুলো মিলিয়ে রেজাল্ট অন হবে, তার মানে রেজাল্ট 0 থাকবে, কোনো কথা নেই আছে। বুঝছি আমার কথার আগে? ওই বইয়ে কি লেখছে, বইয়ে গুণ লেখছে, ও বই ভুলে যাও। আমি যে পড়াই তাই এখন বই, মানে বইতে যা লেখছে ভুলে যাও, আমি যে বলি সেটাই মনে রাখো। কারণ বইয়ের মতো পাঠে গেলে পরে যেই ধরা খাবো আবার ঝামেলা আছে। এখন দেখো, তাহলে আমরা হচ্ছে বর্তমানে এন্ড গেট নিয়ে কাজ করতেছি। এন্ড গেট, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি তা না লেখলেও চলবে, এখন যা বুঝাইতেছি তা আমরা লিখবো। এখন দেখো, এন্ড গেটের প্রথমেই হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। এখন দেখো, ট্রুথ টেবিল হচ্ছে কোনটাকে? এই যে আমরা একটা সারণী তৈরি করছি না, বা একটা টেবিল তৈরি করছি না, এইটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কেন নাম দেওয়া হয়েছে? এই টেবিলটা থেকেই কিন্তু আমি বুঝতে পারি যে কখন রেজাল্টটা সত্য হবে, কখন রেজাল্টটা সত্য হবে, কখন রেজাল্টটা সত্য হবে। যখন সবগুলো ইনপুটের মান সত্য হবে, 1 1 1 মানে কি? সত্য সত্য সত্য, ইয়েস ইয়েস ইয়েস। যখন সবগুলোর মান যখন সত্য হবে তখন রেজাল্টের মান সত্য হবে। তাহলে এইটা থেকে আমি বুঝতে পারি কখন রেজাল্টের মান সত্য হবে না ট্রু হবে। এজন্য নাম দেওয়া হয়েছে ট্রুথ টেবিল বা সত্য সারণী। তাহলে দেখো এন্ড গেটের সত্য সারণীটা কেমন হবে? আগে আমরা এ আর বি দিয়েই বুঝাই, এ বি। আর খেয়াল করে দেখো, আমরা এন্ড গেটকে ডট দ্বারা প্রকাশ করি, এন্ড গেটকে ডট দ্বারা প্রকাশ করি। তার মানে এ বি দুইটি থাকলো ইনপুট, আর এ ডট বি মানে কি? এন্ড গেটের রেজাল্ট। ডট বলতে এন্ড গেট বোঝায়। বোঝা গেছে আমার কথা? নোট এটা গুণ, নোট গুণ, মাথায় রাখছো গুণ না। ডট মানে এন্ড গেট, এ এন্ড বি, এ ডট বি। এটা তুমি বলতে পারবে এ গুণ বি বলা যাবে না, এ গুণ বি বলা যাবে না, এ এন্ড বি, ক্লিয়ার? অথবা এ ডট বি। আচ্ছা এখন দেখো, এখন দেখো, তুমি হচ্ছে এখানে দেখো দুইটা ইনপুট নিচ্ছ, এ এর জন্য পাবে একটা ডিজিট, বি এর জন্য পাবে একটা ডিজিট। তুমি পুরোটা সাজাইতেছো বুলিয়ান মেথড ইউজ করে। কারণ কি? বুলিয়ান মেথডটা হচ্ছে তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করে। ফলে এই বুলিয়ান ডিভাইসের ভিত্তি কত? 2। তাহলে সেই ভিত্তি 2, আর তুমি ডিজিট পাইছো কয়টা? একটা দুইটা। তাহলে ভিত্তি টু দি পাওয়ার ডিজিট ইকুয়ালস টু 4, তার মানে 4টা কম্বিনেশন সম্ভব। 4 এর হাফ কত? 2, তাহলে 2টা 0 2টা 1। এখন তুমি এই লাইনে নিচ্ছ 2টা, এই লাইনে নিচ্ছ 2টা, 2 এর হাফ কত? 1,
একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তাহলে তুমি পসিবল চারটা কম্বিনেশন তুমি পেয়ে গেলা। এখন দেখো এন্ড গেট মানে কি, এই মাইক্রোফোন অন কর। এন্ড গেট মানে কি? এন্ড গেট মানে হচ্ছে কি, যখন সবগুলো ইনপুট সত্য, মানে সবগুলো অন হইলে তোমার রেজাল্ট অন। তাহলে দেখো এই সবগুলো অন, রেজাল্ট অন হয়েছে, বাকি সবগুলো শূন্য। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি, তুমি যখন কোনো মানচিত্র দেখো, তাহলে করে দেখো, তুমি যখন কোনো মানচিত্র দেখো, মানচিত্রের মধ্যে তুমি দেখো না যে মানচিত্রে সবুজ কুচি দিয়া গাছপালা বুঝায়, তারপর এরকম রেখা 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 দিয়ে নদী বোঝায়, এরকম। তেমনি ভাবে আমরা যখন এই 9-10-এ যখন হচ্ছে রোদ নিয়ে কাজ করছিলাম, আমরা কি এরকম একটা চিহ্ন দ্বারা রোদকে বুঝাইছিলাম না? এই একটা রোদ, এই একটা রোদ সার্কিটের ভেতরে। তেমনি ভাবে এন্ড গেটকেও সার্কিটের ভেতরে তুমি যদি দেখাইতে যাও, তাহলে এরকম হচ্ছে এন্ড গেটের চিহ্ন। এন্ড গেটের চিহ্ন হচ্ছে ডি এর মতো, ডি। এখান থেকে ঢুকতেছে এ, এখান থেকে ঢুকতেছে বি, এখানে বের হইতেছে এ ডট বি। এটা হচ্ছে এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আর সার্কিট ডায়াগ্রামের মধ্যে একটা তফাৎ আছে, সেটাকে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে এন্ড গেটকে তুমি যখন আঁকতে যাবা, তখন আঁকবা কি রকমের? এই রকমের। আমি কি বুঝতে পারছি? একটা বড় করে একটা ডি লেখলি। বলো, বলো। না না না, তীর চিহ্ন না, মানে সবসময় বাম পাশে থাকে ইনপুট আর ডান পাশে থাকে রেজাল্ট। এজন্য বাম পাশে তুমি যাই লিখবা সেটাই ইনপুট, আর ডান পাশে যেটা বেরোবে সেটাই আউটপুট। তিন না, তিন না। হ্যাঁ অবশ্যই, চারটার সময় চারটা দিবে, পাঁচটার সময় পাঁচটা দিবে। আমরা জাস্ট সবচেয়ে নর্মালটা দেখাইছি, সবচেয়ে নর্মালটা দেখাইছি। এরপরে বেশি হলে তুমি সি থাকলে এখানে একটা সি যোগ করে দিবে তুমি, তিনটে ইনপুট দিতে হবে তখন। বুঝছো? ওকে। যদি তোমার সি থাকে তাহলে তোমার ডিজাইনটা হবে এই এই রকমের এ বি সি, এ বি সি। দ্যাটস ইট, শেষ। মানে জাস্ট ব্যাপারটা হচ্ছে তুমি সবচেয়ে সরলটা দেখাইছো, জটিল গুলো তো তুমি করে নেবে, যোগ করে নিবে। ক্লিয়ার? আর এখানে আসবে এ ডট বি ডট সি, মানে হচ্ছে তিনটার এন্ড গেট। এখন দেখো, তাহলে এন্ড গেটের ব্যাপারটা আমি বুঝতে পারছি। এখন আমরা চলে আসি অর গেট। আচ্ছা, অর গেটের, দেখো আমরা, আচ্ছা গেটের ব্যাপারটা তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে গেট জিনিসটা কি, এটা কিন্তু বুঝতে পারছি। গেট হচ্ছে একটা ডিভাইস, গেট হচ্ছে একটা ডিভাইস, যেই ডিভাইসটা এই রুলস ফলো করে চলবে। মানে এন্ড গেট, এন্ড গেট সরি, এন্ড গেট হচ্ছে একটা ডিভাইস যেটা এন্ড এর রুলস ফলো করে চলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসি অর গেটে। অর গেটের ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো। এখন ধরো এই জায়গাটা আমি একটু অর গেট বুঝেই নিই, তারপর ওই জায়গায় আমি ফ্রেশ করে লিখবো না। আচ্ছা, ওই যে তোমরা দুইজন লোক, আমাদের হচ্ছে 56 বাচ্চা, আমরা 4 মিনিট সময় আছে, 4 মিনিট যদি কমে যায়, তুমি যে ওই যে একটা সিন্দুক বানাইছিলা, এই সিন্দুকটা কখন খুলতো? যখন সবার সাথ মিলবে তখন খুলতো। এখন এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এখন ঝামেলাটা হয়েছে কি, আচ্ছা এখন তুমি খেয়াল করো, এই যে তুমি এ আর বি ইউজ করতেছো না, এই এ আর বি কে বলা হয় বুলিয়ান ভেরিয়েবল। এই এ আর বি কে বলা হয় বুলিয়ান ভেরিয়েবল। ভেরিয়েবল কেন? ভেরিয়েবল হচ্ছে যেটা পরিবর্তনশীল। দেখো, হাতের সাথ মিলতেও পারে, না মিলতে পারে। তাহলে কি পরিবর্তনশীল না, মিলতেও পারে না মিলতে পারে, এই জন্য এ আর বি কে বলা হয় বুলিয়ান চলক বা বুলিয়ান ভেরিয়েবল। আর ওই যে ওয়ান আর জিরো, এই ওয়ান আর জিরো কে বলা হয় বুলিয়ান কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক মানে কি, জিরো তো জিরো, ওয়ান তো ওয়ান, এজন্য এটি হলো ধ্রুবক। আর এ আর বি কে বলা হয় বুলিয়ান চলক। কারণ এ আর বি এর মধ্যে ভেরি করতে পারে, এ এর মান জিরো হইতে পারে, এর মান ওয়ান হইতে পারে। আচ্ছা এখন তুমি দেখো, এখন তোমার পূর্বে যে রকম তুমি ডিজাইন করছিলে তাহাতে কি হয়েছিল, দুইটা সাব যখন মিলবে তখনই দরজা খুলবে, তাহলে খুলবে না। এখন পরে তোমরা একজন বললো যে ভাই এর তো একটা সমস্যা আছে। কি সমস্যা? এ তার কাজের জন্য ইংল্যান্ড গেছে, তার কাজের জন্য। এখন এ তার কাজের জন্য ইংল্যান্ড গেছে, তখন করোনা শুরু হয়েছে, ফলে সে ইংল্যান্ডে আটকা পড়ে গেছে, ইংল্যান্ড থেকে দেশে আর ব্যাক করতে পারতেছে না করোনার কারণে। এইদিকে
তোমার কোম্পানির সাথে কয়েক কোটি টাকার বড় একটা ডিল সামনে চলে আসছে, হুট করে তোমার কোম্পানির সাথে একটা বড় ডিল পেয়েছে। এখন ডিল পাইতে হইলে তো ওই যাদের সাথে তুমি ডিল করবা তাদেরকে তোমার কোম্পানির লিগ্যাল কাগজপত্র গুলো দেখাইতে হবে না? কারণ হুট করেই তো একজনে একটা ভুয়া কোম্পানির সাথে কিন্তু ডিল করবে না, বলে কি তাকে হচ্ছে তোমার এইগুলো দেখাইতে হবে যে ভাই আমরা সবকিছু লিগালি কাজ করতেছি, আমাদের কাগজপত্র সবই বিদ্যমান। কিন্তু এই লোক তো ইংল্যান্ড থেকে করোনার কারণে দেশে আসতে পারতেছে না। এখন এ তো আর করবে না, এখন তখন কি এর বড় একটা ডিল হাত থেকে ফসকে যাবে। ক্লিয়ার? এই জন্য পরে আবার আমরা ডিসিশন ঘুরেই গেলাম যে না ভাই ব্যবসায় এতটুকু ট্রাস্ট না থাকলে চলে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ডিজাইনকে এইরকমের করতে চাই যে কোনো একজনের সাথ মিললেই দরজা খুলবে, একটু ট্রাস্ট রাখি, যে কোনো একজনের সাথ মিললেই দরজা খুলবে। আমি কি বুঝতে পারতেছি? আচ্ছা তাহলে দেখো, এ এর সাথ অথবা বি এর সাথ, এ এর সাথ অথবা বি এর সাথ, যে কোনো একটা সাথ মিললেই তো তখন দরজা খুলবে। বুঝছো তো নাকি কথাটা? ওকে, ফলে হচ্ছে আমরা এখন করলাম কি, এ আর বি। তাহলে বর্তমানে আমার ডিজাইনটা কিরকম হচ্ছে দেখো, এ এর সাথ অথবা বি এর সাথ, দুইটার যে কোনো একটা সাথ মিললেই দরজা খুলবে। এরকম একটা ডিজাইন আমরা বর্তমানে করতে চাই। কেন? কারণ পূর্বের ডিজাইনের একটু সমস্যা দিচ্ছে, তার থেকে মনে হয় দূর একটু বেশি টাকা ভালো, ভালো তো লাগবেই, কিন্তু তার জন্য তার এই রিস্ক নেওয়া যায় না। এবং দেখো এ আর বি দুই, তুমি বুলিয়ান পদ্ধতিতে কাজ করতেছো, ভিত্তি হচ্ছে দুই, আর দুইটা বিট পেয়েছো এ আর বি, তাহলে ভিত্তি টু দি পাওয়ার ডিজিট সমান চারটা পসিবল কম্বিনেশন হলো। চারের হাফ কত? দুই, তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান, দুই এর হাফ কত? ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ফলে তুমি এই পসিবল চারটা কম্বিনেশন পেয়ে গেছো। এখন দেখো, আর এইখানে তুমি চাও কি, এইখানে তুমি রেজাল্টটা চাও। এখন দেখো ব্যাপারটা কি, ওটা আমরা আর 1 মিনিট আমাদের সময় লাগবে, যাদের হচ্ছে 12টায় করা আছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার হচ্ছে টাইমের পরেও আমি 1-2 মিনিট ইউজ করতেছি, কারণ হচ্ছে শেষ না করে তারা যাওয়া যাবে। দেখো একজনের সাপও মিলে নাই, দরজা তো কিন্তু তখন খুলবে না, কারণ এটা অর গেট মানে কি, অথবা গেট, এ অথবা বি, যে কোনো একটা তো মিলতেই হবে। এখানে দেখো এ মিলে নাই, এ মিলছে, হ্যাঁ দরজা খুলে যাবে, ইয়েস হয়ে যাবে। এরটা মিলছে, এরটা মিলে নাই, ইয়েস দরজা খুলে যাবে। দুইজনেরটাই মিলছে, কিন্তু মাশাআল্লাহ একদম সোনায় সোহাগা, একজন মিললেই খুলতো, দুইজন মিলে গেছে, তাহলে তো আরো দ্রুতই খুলবে। ফলে দেখো ওর গেটের ক্ষেত্রে দেখো, ওর গেটে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান, আর সবগুলো শূন্য থাকলেই কেমন শূন্য। তাহলে ওর গেটে কি যে কোনো একটা ওয়ান পাইলেই রেজাল্ট অন। আমি কি বুঝতে পারছি না কথা রাখে? এম গেটে কি ছিল, সবগুলো ওয়ান পাইলে ওয়ান, বাকি সব জিরো। ওর গেটে কি হয়েছে, যে কোনো একটা ওয়ান পাইলেই ওয়ান। বুঝতে পারছেন কথাটা কি? তাহলে দেখো এটার নাম কেন অর গেট দেওয়া হয়েছে, এ অথবা বি, এ অথবা বি, দুইটার যে কোনো একটা মিললেই রেজাল্ট অন হয়ে যাচ্ছে, ফলে এই জন্য নাম দেওয়া হয়েছে অথবা বা অর গেট। তাহলে অর গেটের জন্য আমরা যদি সত্যক সারণী তৈরি করি, সত্যক সারণী মানে কি, ট্রুথ টেবল যদি আমরা তৈরি করি। এখন দেখো এই হচ্ছে, এটা একটু লিখে নাও সবাই, এইটা কিন্তু লাগবে, এইটা কিন্তু লাগবে, আমি এইটা কিন্তু লাগবে। এই হলো আমার এ, এই হলো আমার বি, খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি। আর এন্ড গেট কে ডট দ্বারা প্রকাশ করা হয়, ওর গেট কে প্লাস দ্বারা প্রকাশ করা হয়, নট এ প্লাস বি। ওকে, ভিডিওটা দেখে নিও। দেখো এ অর বি, ওর গেট কে প্লাস সাইন দ্বারা প্রকাশ করা হয়, আর এন্ড গেট কে ডট ডট সাইন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এ প্লাস বি না, নট এ প্লাস বি, এটা হবে এ অর বি, এ অর বি, এ অর বি। ক্লিয়ার? তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা মানে দুই, ভিত্তি হচ্ছে দুই, আমরা দুইটা বিট পেয়েছি, তাহলে টু 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 দি পাওয়ার টু মানে চারটা হচ্ছে পসিবল কম্বিনেশন। তাহলে আমি চারটা পসিবল কম্বিনেশন লিখে নেই, এই ধরো চারটা পসিবল কম্বিনেশন। এখন দেখো দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে দেখো ওর গেটের সময় কি ছিল, যে কোনো একটা মিললেই ওয়ান, একটা মিলছে ওয়ান, একটা মিলছে ওয়ান, দুইটাও মিলছে ওয়ান, একটাও মিলে নাই জিরো। এটা কি আমার অর গেটের সত্যক সারণী হলো এই। আমরা কি বুঝতে পারছি? এরপর দেখো এন্ড গেটকে যেরকম সার্কিটে এইভাবে আমরা আঁকবো, ওর গেটকেও আমরা ওইভাবে আঁকবো। ওর গেটের আকার এটা একটু দেখে নাও, ওর গেটটাকে তুমি কিভাবে আঁকবা, এটা হইছে ওর গেট।
এ আর বি ঢুকলো, এখান থেকে এ অর বি বেরোলো। বুঝতে পারছি? অর গেটটা আমরা কেমনে একবার খেয়াল করে দেখো, আবারও একটু খেয়াল করো, আমি দেখাই দিচ্ছি। এই এখানে একটা বিন্দু দিলা, এরপরে হচ্ছে এই এই এ বি, এখানে আসবে এ প্লাস। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? তাহলে হচ্ছে বোঝা গেছে? ওকে, তাহলে হচ্ছে আমরা বইয়ে পড়বো কোন পর্যন্ত? বুলিয়ান অ্যালজেব্রার পেজটা ফুল পড়বো। এরপরে এই বুলিয়ান অ্যালজেব্রার পরের পেজটা, বুলিয়ান অ্যালজেব্রার পরের পেজটাও আমরা পড়বো। পরে এইখানে দেখো অর গেটের কথা বলা আছে। তাহলে এই দুইটা পেজ, প্রথম পেজ আর সেকেন্ড পেজ। এরপরে থার্ড পেজে এন্ড গেট আছে, এই থার্ড পেজের এন্ড গেট পর্যন্ত তোমরা পড়বা। নেক্সট ডেতে আমি নন গেট মানে নট গেট থেকে শুরু করে এই বুলিয়ান শব্দগুলো দেখানো শুরু করবো। আর নেক্সট ডেতে ওই সার্কিট ডায়াগ্রামগুলো আমি দেখাবো, সার্কিট ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম কথা। 16 অংশ কি ছিল বলো?